হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। ইয়েমেনে ফের সংঘাতের উত্তাপ। বাব আল মান্দেবে ক্ষেপণাস্ত্রের আঘাত। জিজানে আরামকোতেও হামলার দাবি হুথির। বড় যুদ্ধের শঙ্কা জাতিসংঘের। আঞ্চলিক নিরাপত্তা তৎপর সৌদি। এবং কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 273, নিখোঁজ 300-র বেশি। পঞ্চম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত। দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘের $50 লাখ সহায়তা ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে। হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে প্রণালীতে আবুধাবির 2টি জাহাজ হামলার খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। পাল্টাপাল্টি এই অবস্থানে বাড়ছে সামরিক সংঘাতের পাশাপাশি বিশ্ব জ্বালানি ও বাণিজ্য নিয়ে উদ্বেগ। ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের বলেছেন, তেহরানের শর্ত মানা না হলে যুদ্ধ আরও বাড়তে পারে, যা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেবে। তার দাবি, পারস্য উপসাগরে মিত্রদের নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ব্যর্থ হয়েছে। তাই মার্কিন সামরিক নিশ্চয়তার বাইরে হরমুজকে ঘিরে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা চায় ইরান। এদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে ওয়াশিংটন আগেও বড় ধরনের ভুল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ তারই উদাহরণ। এবার হরমুজ নিয়ে একই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না বলে সাফ জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী নৌবাহিনীর জাহাজ বদল করে দীর্ঘ সময় ধরে এই অবরোধ বজায় রাখতে পারে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ শ্যাডো ফ্লিট থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্যাঙ্কারটি ডুবে গেলে বা ভেঙে গেলে এর পুরো তেল ছড়িয়ে পড়ে নজিরবিহীন পরিবেশ বিপর্যয় তৈরি হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনে ফের বাড়ছে সংঘাতের উত্তাপ। সৌদি আরবের জিজানে আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। একই সময়ে বাব আল মান্দেব প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এ অবস্থায় সানা আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মিশরকে নতুন প্রতিরক্ষা জোটে যুক্ত করার উদ্যোগের পাশাপাশি সৌদি আরব ও ইরাকও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই সৌদি আরবে ফের হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। জিজানে আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার পাশাপাশি বাব আল মান্দেব প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছোড়ারও দাবি করেছে তারা। ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে সৌদি আরবের হামলা এবং আকাশসীমা লঙ্ঘনের জবাবেই এ আক্রমণ চালানো হয়েছে। এ পরিস্থিতিতে ইয়েমেনে ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ বলেছেন, 2022 সালের যুদ্ধবিরতির পর দেশটি এখন সবচেয়ে বড় সংঘাতের ঝুঁকিতে রয়েছে। হুতিদের সঙ্গে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের লড়াই তীব্র হওয়ায় দেশটির বিভিন্ন ফ্রন্টে সামরিক তৎপরতা বেড়েছে। একই সঙ্গে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আঁচ ও হুতিদের হামলার ঝুঁকিতে নিজেদের নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার জেদ্দায় বসে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের তৃতীয় পরিকল্পনা বৈঠক। এতে অংশ নেন ৩৯ দেশের প্রতিনিধিরা। বাব আল মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌ নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই জোটটির লক্ষ্য। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে সৌদি আরব। এমনকি ইরাকের সঙ্গেও সামরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি। অন্যদিকে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যুক্ত হতে আলোচনা চালিয়ে যাচ্ছে মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, কায়রো এরই মধ্যে এ বিষয়ে সম্পৃক্ত হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বলেছেন, মিশর তাদের স্বাভাবিক অংশীদার এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হতে পারে। এর আগে গেল ৭ আগস্ট আঙ্কারা, রিয়াদ এবং ইসলামাবাদের মধ্যে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে এক দেশের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা সহ অন্তত ২ জনের প্রাণহানি। নিহত পুলিশ প্রধান জামাল আবু কামিলকে হামাসের কমান্ডার বলে দাবি করেছে তেল আবিব। তবে অভিযোগ অস্বীকার করেছে গাজার পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশের নিন্দা জানিয়েছে আরব লীগ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর হামলায় এবার নিহত হয়েছেন গাজার গভর্নরেটের সিভিল পুলিশ প্রধান জামাল আবু কামিল। বৃহস্পতিবার তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে প্রাণ হারান তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আবু কামিল হামাসের একজন কমান্ডার ছিলেন। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রবেশ করেছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে গাজার পুলিশ। তাদের দাবি, আবু কামিল শুধু পুলিশি দায়িত্বই পালন করতেন এবং অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। পুলিশ প্রধান জামিল আবু কামিলকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির দাবি, গাজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রতিনিয়ত ইসরায়েলি হামলা চলছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেবে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এসব হামলায় ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরের কুসরা এলাকায় ফিলিস্তিনি পরিবারগুলোর উপর চাপ বাড়ছে। কয়েকদিন ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কয়েকটি বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ করে রাখার পর দখলদার বাহিনী সেখানে অবস্থান নেয়। পাশাপাশি কিছু পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও নেতানিয়াহু বাহিনী বলছে, বাসিন্দাদের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে তারা অবস্থান নিয়েছেন। একই সময়ে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশের নিন্দা জানিয়েছে আরব লীগ। তেল আবিবের পুলিশের সুরক্ষায় তারা সেখানে প্রবেশ করে ইহুদি ধর্মীয় প্রার্থনা করেছেন বলে অভিযোগ উঠেছে। আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি এটিকে মসজিদের পবিত্রতা, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক স্বীকৃত সিদ্ধান্তের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধ শুরুর আগের তুলনায় গাজায় ক্যান্সার রোগীদের মৃত্যুর হার বেড়েছে ২ থেকে ৩ গুণ। বিদেশে চিকিৎসার সুযোগ না পেয়ে দ্রুত অবনতির দিকে যাচ্ছেন হাজারো রোগী। ধ্বংস হয়ে গেছে একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, সংকটে ওষুধ সরঞ্জামও। তবে চিকিৎসকদের দাবি, প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অনেক রোগীকেই চিকিৎসা দেওয়া সম্ভব। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গাজার ৩৩ বছর বয়সী খুলুস আহমদ। ডিম্বাশয়ের ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুস ও হাড়ে। শরীরও প্রতিদিন আরও দুর্বল হয়ে পড়ছে, এমনকি হাতের সব নখও পড়ে গেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে মিশর কিংবা অন্য কোথাও চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
আমি 3 মাস ধরে কোনো চিকিৎসা নিতে পারিনি। ব্যথানাশক ওষুধ খেয়েই দিন কাটছে। বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় আছি। বহুবার আবেদন করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদনেরই সাড়া পাইনি। যুদ্ধ শুরুর আগের তুলনায় গাজার ক্যান্সার রোগীদের মৃত্যুর হার এখন 2 থেকে 3 গুণ বেড়েছে বলে দাবি স্থানীয় চিকিৎসকদের। চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে না পারায় বহু রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালও ধ্বংস হয়ে গেছে। বিদেশে চিকিৎসার খরচ বহন করতে পারেন এমন ফিলিস্তিনির সংখ্যাও খুব কম। আর যারা পারেন তাদেরও গাজা ছাড়তে হচ্ছে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে। 2025 সালের যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে মানুষের চলাচলের সুযোগ থাকার কথা থাকলেও মিশর সীমান্ত দিয়ে প্রতিদিন কতজন বের হতে পারবেন তার উপর সীমা আরোপ করা হয়। ইসরায়েলি সামরিক সংস্থা কোটাগের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে চিকিৎসার জন্য রোগী সরিয়ে নেওয়া হয়। তবে গাজা ছাড়তে হলে গন্তব্য দেশের অনুমোদন এবং ইসরায়েলি নিরাপত্তা যাচাই পাশ করতে হয়। যুদ্ধবিরতিতে বড় ধরনের লড়াই কমলেও গাজার বিস্তীর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। অধিকাংশ মানুষ এখন উপকূলীয় সংকুচিত এলাকায় বিধ্বস্ত ভবন কিংবা অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধের সময় গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। চালু থাকা হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ঔষধ ও ক্যান্সার শনাক্তকরণ চিকিৎসার সরঞ্জামে তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিউলি রোসা, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওডেসায় যাত্রীবাহী ট্রেনের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। ইসমাইলে হামলার কারণে বন্ধ হয়ে গেছে বন্দর নগরীর দক্ষিণ পূর্ব এলাকার বিদ্যুৎ সরবরাহ। এমন পরিস্থিতির মধ্যেই 285 নিহত সেনার মরদেহ বিনিময় করেছে দুই দেশ। এদিকে কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধে মস্কোকে কিয়েভ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। রাশিয়া ইউক্রেন যুদ্ধে হামলার পরিধি ফের বাড়ছে। বৃহস্পতিবার ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক পরিবহন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। ইউক্রেনের ওডেসা অঞ্চলে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। দেশটির রেলওয়ের প্রধান জানান, হামলার সময় ট্রেনে প্রায় 350 যাত্রী ছিলেন। ইসমাইল বন্দরের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত ও আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে শহরের দক্ষিণ পূর্ব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার ছোড়া শতাধিক ড্রোনের মধ্যে বেশিরভাগই ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে বেসামরিক স্থাপনা ও পরিবহনে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে কিয়েভকে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা এবং রাশিয়ার ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 17টি অঞ্চল সহ কৃষ্ণ সাগর, আজব সাগর এবং ক্রিমিয়ার আকাশে 3 শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাসকোর্তস্তানে ড্রোন হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। আর সালাভাত শহরে একটি শিল্প এলাকায় আগুন লাগার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধে রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, তৃতীয় একটি পক্ষের মাধ্যমে প্রস্তাবটি মস্কোর কাছে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো জবাব দেয়নি রাশিয়া। এছাড়া রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধে নিহত 285 সেনার মরদেহ বিনিময় হয়েছে। এর মধ্যে 261 ইউক্রেনীয় সেনার মরদেহ কিয়েভ বুঝে পেয়েছে বলে জানিয়েছে দেশটি। বিপরীতে মস্কোর কাছে হস্তান্তর করা হয়েছে 24 রুশ সেনার লাশ। নাসরিন রুমি, সময় সংবাদ। নিরাপত্তার অজুহাতে মার্কিন প্রেসিডেন্টদের গোপন বিমানযাত্রা নতুন নয়। ট্রাম্পের আগে নিক্সন, বুশ, ওবামা, বাইডেন বিভিন্ন সংকটময় সময়ে গোপন সফর করেছেন। তবে কেন মার্কিন প্রেসিডেন্টরা বারবার গোপন যাত্রাপথ বেছে নেন তা নিয়ে এবারের প্রতিবেদন।
সম্প্রতি ইরানের হামলার আশঙ্কায় নিজের বহুল ব্যবহৃত এয়ারফোর্স ওয়ান রেখে অন্য একটি বিমানে আঙ্কারা ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন ইতিহাসে গোপন প্রেসিডেন্সিয়াল সফর একেবারে নতুন নয়। 2000 সালে বিল ক্লিন্টন ভারত থেকে পাকিস্তানের ইসলামাবাদে যান একটি চিহ্নহীন সাদা বিমানে। তার সরকারি বিমানটি রাখা হয়েছিল বিভ্রান্তি তৈরির কৌশল হিসেবে। 2003 সালে জর্জ ডব্লিউ বুশ রেডিও যোগাযোগ বন্ধ রেখে এবং আমাদের বিমানের জানালা অন্ধকার করে আকস্মিকভাবে বাগদাদে মার্কিন সেনাদের সঙ্গে থ্যাঙ্কস গিভিং উদযাপন করেন। 2010 সালে বারাক ওবামার আফগানিস্তানের বাগরাম ঘাঁটি সফরও ছিল কঠোর গোপনীয়তায় মোড়া। আরও সাম্প্রতিক উদাহরণ জো বাইডেন। 2023 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই তিনি কোনো ঘোষণা ছাড়াই ওয়াশিংটন থেকে পোল্যান্ডে যান। সেখান থেকে প্রায় 10 ঘন্টা ট্রেন যাত্রায় পৌঁছান কিয়েভে। উদ্দেশ্য ছিল রুশ হামলার ঝুঁকির মধ্যে প্রেসিডেন্টের গতিপথ গোপন রাখা। ডোনাল্ড ট্রাম্পও এর আগে 2018 সালে প্রথম মেয়াদে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে আকস্মিক সফর করেছিলেন। অর্থাৎ শত্রুর নজর এড়াতে প্রেসিডেন্টের গতিপথ গোপন রাখার নজির ওয়াশিংটনে বহু পুরনো। যুক্তরাষ্ট্রের বাইরেও এমন গোপন সফরের নজির আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নিরাপত্তার কারণে ছদ্মনাম ব্যবহার করে আটলান্টিক পাড়ি দিয়ে ফ্রাঙ্কলিন রুজভেল্টের সঙ্গে বৈঠক করতেন। সিরিয়ার গৃহযুদ্ধের সময় 2015 সালে বাশার আল আসাদও অত্যন্ত গোপনীয়তায় মস্কো গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের বিদেশ সফরও দীর্ঘদিন ছিল কঠোর গোপনীয়তায় ঢাকা। মানে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তায় গোপন সফর বিশ্ব রাজনীতিতে পুরনো কৌশল। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফরের সময় গোপনে বিমান বদলের ঘটনায় ব্যঙ্গ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তাদের দাবি, ইরানের সামরিক শক্তি নিয়ে ট্রাম্পের উদ্বেগেরই প্রমাণ এই বিমান বদল। এ ঘটনা ট্রাম্পের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। জানা গেছে, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এয়ারফোর্স ওয়ান হামলার শিকার হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা কর্মকর্তারা গোপনে ট্রাম্পকে ছোট একটি সরকারি বিমানে সরিয়ে দেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় ট্রাম্পের সফরের শেষ দিনে এই হুমকি আসে বলে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান। তবে বিমান বদলের ঘটনা নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার ছড়িয়ে পড়ার খবরের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট চমৎকার স্বাস্থ্যের অধিকারী। হোয়াইট হাউসের এমন দাবির বিপরীতে দৃশ্যমান কিছু শারীরিক উপসর্গের ব্যাখ্যা চেয়েছেন ডিক চেনির সাবেক হৃদরোগ বিশেষজ্ঞ। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে প্রেসিডেন্টের স্বাস্থ্য তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন 80। চলতি মেয়াদ শেষে তিনি হবেন দেশটির ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। মে মাসে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা জানান, ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী। তার ব্যস্ত কর্মসূচি, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড এবং দীর্ঘ সময়ে কাজ করার সক্ষমতাকেও সুস্বাস্থ্যের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু প্রকাশ্যে দেখা যাওয়া কিছু শারীরিক পরিবর্তন সেই দাবির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, এখন সেটি আলোচনার কেন্দ্রে। দ্য নিউ ইয়র্ক টাইমসের লেখা এক নিবন্ধে এই প্রশ্নগুলো তুলেছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক এবং 27 বছর ধরে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করা ডাক্তার জোনাথন রেইনার। তিনি স্পষ্ট করেছেন, তিনি ট্রাম্পের চিকিৎসক নন এবং কেবল প্রকাশ্যে আসা তথ্য ও নথি পর্যালোচনা করেছেন। তার নজরে এসেছে ট্রাম্পের হাতে বারবার কালশিটে পা ফুলে যাওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে জেগে থাকতে কষ্ট হচ্ছে এমন দৃশ্য। 2025 সালের অক্টোবরে হৃদযন্ত্র ও পেটের উন্নত ইমেজিং পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রেইনার ট্রাম্পের সব চিকিৎসা তথ্য প্রকাশের দাবি করছেন না। তবে তিনি বলছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে কিছু তথ্য নিরাপত্তার কারণে গোপন রাখার প্রয়োজন হতে পারে। একই সঙ্গে জনগণের জানার অধিকারও রয়েছে। দেশ পরিচালনার জন্য বিপুল ক্ষমতা পাওয়া ব্যক্তি শারীরিক ও চিকিৎসাগতভাবে দায়িত্ব পালনে সক্ষম কি না, এ কারণেই তিনি সংবিধানের 25তম সংশোধনীর আওতায় কংগ্রেসের বাইরে একটি স্বাধীন প্যানেল গঠনের প্রস্তাবের কথা তুলে ধরেছেন, যারা প্রেসিডেন্টের স্বাস্থ্য ও দায়িত্ব পালনের সক্ষমতা মূল্যায়ন করতে পারবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থাও অনেকটা এমনই ছিল। তিনি তন্দ্রাচ্ছন্ন হতেন, বিভিন্ন জায়গায় হোঁচট খেতেও দেখা যায় তাকে। তবে তার স্বাস্থ্য নিয়ে কোনো গুরুতর খবর সামনে আনতেন না বাইডেনের চিকিৎসকরা। তবে সাম্প্রতিক সময়ে প্রোস্টেট ক্যান্সারের কারণে দুর্বল হয়ে যাওয়ার কথা জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
তাই দুই প্রবীণ মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, স্বচ্ছতা এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা সবকিছুই আবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। প্রশ্ন উঠছে প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসা গোপনীয়তা আর জনগণের জানার অধিকারের মধ্যে সীমারেখা নিয়ে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন সাংবাদিক টাকার কার্লসন। তার অভিযোগ, দলীয় রাজনীতি দিয়ে সাধারণ আমেরিকানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। নির্বাচিত নেতাদের বদলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন অনির্বাচিত আমলারা। বর্তমান দ্বিদলীয় ব্যবস্থাকে প্রতারণা আখ্যা দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজনের কথা জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালে নির্বাচনে সমর্থন করলেও ইরান যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে রিপাবলিকান পার্টি থেকে দূরে সরে গেছেন কার্লসন। তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের সহায়তার কথা জানান তিনি, তবে নিজে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলেও স্পষ্ট করেন তিনি। to join NATO in 2000. He asked President George W. Bush to join NATO. The people we thought were enemies. কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 273 জনে। এখনও নিখোঁজ 377 জন, আহত হয়েছেন 3824 জন। বিপর্যয়ে পঞ্চম দিন গড়ালেও থেমে নেই উদ্ধার তৎপরতা। ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে শত চ্যালেঞ্জ উপেক্ষা করে চলছে উদ্ধার অভিযান। এদিকে দুর্যোগ মোকাবেলায় $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। গেল সোমবার আঘাত হানা ভূমিকম্পে দেশটির পেরেইরার 8তলা দিয়েবেনি হোটেলটি পুরোপুরি ধসে পড়ে। সেখান থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকতে পারেন এমন আশায় রাত দিন অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। এটি শুধু পেরেইরার গল্প নয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের কালি শহরও। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কংক্রিট ও লোহার রডের স্তূপ। ধ্বংসাবশেষ দ্রুত সরাতে সারিবদ্ধভাবে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও পানি ও খাবার দিয়ে তাদের সহায়তা করছেন। আমরা যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ সরাতে মানব শৃঙ্খল তৈরি করছি। যত বেশি মানুষ থাকবে ধ্বংসাবশেষ তত দ্রুত সরানো সম্ভব হবে এবং এর নিচে আটকে থাকা মানুষদের কাছে তত দ্রুত পৌঁছানো যাবে। আমরা বিশ্বাস করি এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ জীবিত থাকতে পারেন। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আশা হারাবো না। প্রয়োজনীয় সরঞ্জাম ও খাবার পৌঁছে দিয়ে আমরা চিকিৎসা কার্যক্রমে সহায়তা করছি। অন্যদের সহায়তায় সংগ্রহ করা খাবার ক্ষতিগ্রস্ত এলাকা, উদ্ধার কর্মী ও প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি উদ্ধার কর্মীদের জন্য হেলমেট, টর্চ লাইট ও পালস অক্সিমিটারের মতো সরঞ্জামও দিচ্ছি। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ হয়েছেন, আহত 3500-এর বেশি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পেরেইরার কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এদিকে ভূমিকম্পের পর কাছের পুরাসে আগ্নেয়গিরির সক্রিয়তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে সেখানে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের জরুরি তহবিল থেকে কলম্বিয়াকে $50 লাখ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সংকটাপন্ন মানুষের জন্য প্রায় 10 টন মানবিক সহায়তা পাঠিয়েছে চিলি সরকার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, স্বাস্থ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছে বিভিন্ন মানবিক সংস্থা। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রয়োজনও যাচাই করা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকে ফের শুরু হয়েছে লাভা উদগীরণ। আগ্নেয়গিরিটির ঢাল বেয়ে লাভা প্রভাবিত হওয়ার পাশাপাশি ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে। অগ্ন্যুৎপাতের কারণে কাতানিয়া বিমানবন্দরে আবারও ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিধিনিষেধ বাড়ানো হয়েছে আকাশ সীমায়। গত সপ্তাহ থেকে আগ্নেয়গিরির কার্যক্রম বেড়ে যাওয়ায় পূর্ব সিসিলিতে ভ্রমণও ব্যাহত হচ্ছে। একই দিনে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে নতুন করে লাভা উদগীরণ শুরু হয়। লাভার ফোয়ারা প্রায় 80 থেকে 100 ফুট উচ্চতায় উঠছিল।
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে পানি ঢুকে ও ধসে গিয়ে অন্তত 7 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও 2 জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের চামোলি জেলায় দুর্ঘটনা ঘটে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ টানেলটির মুখ থেকে 1.5 কিলোমিটার ভেতরে হঠাৎ করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ায় কয়েকজন শ্রমিক আটকা পড়েন। পরে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী NDRF এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী SDRF এর সদস্যরা উদ্ধার অভিযান চালান। এ ঘটনায় অন্তত 14 জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় সেখানে 22 জন কাজ করছিলেন বলে জানা গেছে। এখনও ভেতরে আটকে পড়েছেন আরও 2 জন। ঘটনাটি এমন সময় ঘটল যখন গত মাসে ভারতের সিকিমে নির্মাণাধীন একটি টানেলে বিস্ফোরণে 22 শ্রমিক নিহত হন। ছুরি হামলার শিকার হয়েছেন ভারতের পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেদে এক গুরুদ্বারায় তার উপর হামলা হয়। একসময় হাতে আঘাত পান বাদল। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারী জয়সপাল সিংকে আটক করেছে পুলিশ। হামলাকারী সরাসরি পেটে আঘাতের চেষ্টা করলেও নিরাপত্তা কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান বাদল। তবে ঠেকাতে গিয়ে তার হাত কেটে যায়। জানা গেছে 2 বছর ধরে ওই গুরুদ্বারায় সেবায়ত হিসেবে কর্মরত ছিলেন অভিযুক্ত হামলাকারী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হামলার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে 2024 সালের ডিসেম্বরে অমৃতসরেও সুখবীর সিং এর ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা চালানো হয়েছিল। ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে লুইসের কাছে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময়ে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত একটি বগি উল্টে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন জরুরি সেবা কর্মীরা। ট্রেন থেকে যাত্রীদের বের করে আনেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায় ঘটনাটি তদন্তে কর্মকর্তারা কাজ করছেন। দুর্ঘটনায় ভোগান্তিতে পড়া যাত্রীদের সহায়তায় রেল কর্তৃপক্ষের সঙ্গে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার। দেখছেন আন্তর্জাতিক সময়। নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে ভয়াবহ বিস্ফোরণে 1 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মোজেলবেক এলাকায় বিস্ফোরণটি ঘটে। এ সময় কাছাকাছি গানভর এনার্জির একটি স্থাপনাতেও রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখানেও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে রটারড্যাম বন্দরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যায়। বিস্ফোরণের সঙ্গে ওই বিদ্যুৎ বিভ্রাটের কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। তেল শোধনাগার ও একাধিক পেট্রোকেমিক্যাল স্থাপনা থাকা রটারড্যাম বন্দর ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি। জাপানের সঙ্গে বিরোধপূর্ণ রুশ অধিকৃত ইতুরুপ দ্বীপে পুতিনের সফর ঘিরে মস্কো টোকিও উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রুশ নৌবাহিনীর সামরিক মহড়া পর্যবেক্ষণের পর দ্বীপটিতে যান প্রেসিডেন্ট পুতিন। পরিদর্শন করেন হাসপাতাল, স্কুল, মাছ প্রক্রিয়াকরণ কারখানা। পুতিনের সফরের পরপরই তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সাফ জানান, ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কুরিল দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলীয় দ্বীপগুলো জাপানের ভূখণ্ড। রুশ অধিকৃত ইতুরুপ দ্বীপ ঘিরে জাপানের সঙ্গে দেশটির দীর্ঘদিনের ভূখণ্ড বিরোধে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রশান্ত মহাসাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া পর্যবেক্ষণের পর দ্বীপটিতে যান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি ছিল কুরিল দ্বীপপুঞ্জের এই অংশে পুতিনের প্রথম সরাসরি সফর। মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা, হাসপাতাল ও স্কুল পরিদর্শন করেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি স্বাদ নেন মাছের ডিমের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কুরিল দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের বিরোধ চলে আসছে। জাপান এসব দ্বীপকে নর্দার্ন টেরিটরিজ বা উত্তরাঞ্চলীয় ভূখণ্ড বলে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে। এই বিরোধের কারণেই মস্কো ও টোকিওর মধ্যে এখনও আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। এ কারণে পুতিনের ইতুরুপ সফরকে নিছক স্থানীয় সফর হিসেবে দেখছে না জাপান।
দ্বীপটিতে পুতিনের সফরের পরই তীব্র প্রতিক্রিয়া জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কুরিল দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলীয় দ্বীপগুলো জাপানের ভূখণ্ড। রুশ প্রেসিডেন্টের এ সফর জাপানের দীর্ঘদিনের অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী এবং দেশটির জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলেও মন্তব্য করেন তাকাইচি। রাশিয়ার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী। কাকলি আখতার, সময় সংবাদ। আইনজীবী থেকে বিপ্লবী কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী ছিল 13 আগস্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় 5 দশক ধরে রাজনৈতিক ও কৌশলগত লড়াই চালিয়েছেন তিনি। 1952 সালে বাতিস্তা দেশটির ক্ষমতা দখলের পর প্রথমে রাজনৈতিকভাবে বিরোধিতা করেন কাস্ত্রো। পরে 1953 সালে মনকাদা ব্যারাকে হামলা চালিয়ে ব্যর্থ হয়ে গ্রেফতার হন। মুক্তির পর মেক্সিকো থেকে বিপ্লবীদের সংগঠিত করে 1956 সালে কিউবায় ফিরে গড়ে তোলেন গেরিলা ঘাঁটি। 2 বছরের লড়াইয়ের পর 1959 সালে বাতিস্তা পালিয়ে গেলে ক্ষমতায় বসেন কাস্ত্রো। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পর সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে কিউবা। 2016 সালে 90 বছর বয়সে মারা যান ফিদেল কাস্ত্রো। চীনের জিয়াংহান জেলার বিভিন্ন পার্কে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে 10টি স্মার্ট বায়ো মসকুইটো ট্র্যাপ। মানুষের নিঃশ্বাসের মতো কার্বন ডাই অক্সাইড ও বিশেষ আলো ব্যবহার করে মশা আকৃষ্ট করে যন্ত্রটি। মাত্র 20 দিনে এসব ফাঁদে ধরা পড়েছে 1 লাখের বেশি মশা। রাসায়নিক স্প্রের বদলে প্রযুক্তি ব্যবহার করে মশা নিয়ন্ত্রণের এই উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে। দেখতে সাধারণ কোনো যন্ত্র মনে হলেও এটি মশা ধরার একটি স্মার্ট ফাঁদ। মানুষের নিঃশ্বাসের মতো কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে মশাকে আকৃষ্ট করে যন্ত্রটি। এরপর বিশেষ আলো আর বায়ু প্রবাহের সাহায্যে মশাদের ভেতরে টেনে নেয়। কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই বাতাসে শুকিয়ে মশাগুলোকে নিষ্ক্রিয় করে এটি। চীনের জিয়ানহাং জেলার বিভিন্ন পার্কে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এমন 10টি স্মার্ট বায়ো মসকুইটো ট্র্যাপ। মাত্র 20 দিনের পরীক্ষামূলক কার্যক্রমে এসব যন্ত্রে ধরা পড়েছে 1 লাখেরও বেশি মশা। ফলে পার্কগুলোতে কমেছে মশার উৎপাত। মশা নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা চাই এ ধরনের উদ্যোগ পরিবেশের উপরও যেন কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল দেখে ভবিষ্যতে আরও এ এলাকায় এই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চীনে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মশার উপদ্রব। শহরের পরিবেশ আর বিশেষ করে লেকের পাশের পার্কগুলোতে মশার উৎপাত বেড়েছে দীর্ঘদিন। এতে পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। তাই মশা নিয়ন্ত্রণে রাসায়নিক স্প্রের বদলে এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে স্থানীয় প্রশাসন। রাসায়নিক স্প্রের বদলে প্রযুক্তির ব্যবহার করে মশা নিয়ন্ত্রণের এই উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দেরও। ইশিতা আক্তার, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় সরকারি ব্যবস্থায় যাওয়া ইপিএস কর্মীদের কাছ থেকে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত জামানত নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সরকারি জনশক্তির রপ্তানি সংস্থা বুয়েসেলের বিরুদ্ধে। এ প্রথা বাতিলের দাবি জানিয়ে সিউলের শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। লটারি, ভাষা পরীক্ষা ও বাছাই সহ কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্যতার ভিত্তিতে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান প্রবাসী বাংলাদেশিরা। তবে সরকারি ব্যবস্থায় কোরিয়া যাওয়ার আগেই এইসব ইপিএস কর্মীর কাছ থেকে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানি সংস্থা বুয়েসেলের জামানত আদায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কোরিয়া যাওয়ার পর কোনো কর্মী কর্মস্থল পরিবর্তন করলে তার জামানত বাজেয়াপ্ত হবে, এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বুয়েসেলের বিরুদ্ধে। প্রবাসীদের দাবি, কর্মস্থল পরিবর্তন কোরিয়ার শ্রম আইনে বৈধ হওয়ায় এ ধরনের জামানত প্রথা শ্রমিকদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কোরিয়ান সরকারি যেখানে 3 বার চাকরি চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, সেই জায়গার ভিতরে বুয়েসেল এটাকে নিষেধ করতে পারে না বা এক প্রকার জুলুম করতে পারে না। ইপিএস আওতাধীন যে কোনো দেশ আছে, কোনো দেশেই এই জামানত প্রথা নাই। সুতরাং এটা একটা অযৌক্তিক। একজন শ্রমিকের কাছ থেকে টাকা নিয়ে সেটা কোম্পানি পরিবর্তনের জন্য নিষেধ করে, এটা আমার কাছে মোটেও বোধগম্য নয়। এই জামানত প্রথা বাতিলের আহ্বান জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এক প্রবাসী বাংলাদেশি। কোরিয়ান শ্রম মন্ত্রণালয়ে আমরা এটা
কেস আকারে এটা জমা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ওরা কাজ শুরু করে দিছে। অচিরেই জামানত প্রথা ইনশাল্লাহ নাই হওয়ার ব্যবস্থা আমরা করতেছি। এদিকে বুয়েসেল জানিয়েছে এইচআরডি কোরিয়ার সিদ্ধান্তেই জামানত নেওয়া হচ্ছে। কোরিয়ার শ্রম মন্ত্রণালয় নির্দেশনা দিলে এই প্রথা বিলুপ্ত করা হবে। এইচআরডি কোরিয়ার নির্দেশনা অনুযায়ী বুয়েসেল জামানতটা গ্রহণ করে। কোরিয়া যদি এই অভিযোগ আসে এবং কোরিয়ার এমপ্লয়মেন্ট এবং লেবার মিনিস্ট্রি যদি এ বিষয়ে উদ্বিগ্ন হয় এবং আমাদের কোনো নির্দেশনা দেয় যে জামানত নেওয়া যাবে না, ঠিক আছে, আমরা জামানত নেব না। দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে জামানত বা গ্যারান্টি অর্থের বিষয়ে করা অভিযোগ বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। 3 বছর পর আবারও কানাডার টরন্টোয় ফিরছে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলা ফোবানা। 40তম ফোবানা সম্মেলনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবারের আয়োজনকে স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আয়োজকরা। টরন্টো থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কানাডার টরন্টোয় হতে যাওয়া 40তম ফোবানা সম্মেলনকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি রাখতে চান না আয়োজকরা। উত্তর আমেরিকার মাটিতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরতে থাকছে নানা আয়োজন। স্পন্সর ও আয়োজক কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠানে উঠে আসে এবারের আসর ঘিরে নানা পরিকল্পনা, সঙ্গে বাড়তি পাওনা বাংলাদেশ সোসাইটির 25 বছর উদযাপন আর টেস্ট অব বাংলাদেশ। এবারে ফোবানা শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, বরং উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মকে তাদের শেকড় ও বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি বড় সুযোগ। দলমত ও শ্রেণী পেশার বিভেদ ভুলে সবাইকে একটি আনন্দঘন আয়োজনে একত্রিত করাই এর লক্ষ্য। আমরা চাই যে টরন্টোবাসী একটা স্মরণীয় অনুষ্ঠান হবে টরন্টোতে, আবার সবাই আগ্রহী এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। ফোবানার উদ্দেশ্য এবং আদর্শ হচ্ছে আমাদের মাঝে ঐক্য এবং মিলনের সুরটাকে জাগিয়ে তোলা, আমাদের নতুন প্রজন্মের সামনে আমাদের কৃষ্টি এবং কালচারকে তুলে ধরা। এবারের আয়োজনে বিশেষ সম্মাননা জানানো হবে কিংবদন্তি অভিনেত্রী ববিতা এবং বরেণ্য জাদুশিল্পী জুয়েলাইজকে। পাশাপাশি 3 দিন জুড়ে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন। আমাদের সেমিনার আছে, ইয়ুথ কনফারেন্সের মতো একটা করছি আমরা কিছু গরিব ছাত্রদেরকে কিছু স্টাইপেন্ড ব্যবস্থা করছি। উৎসব মাতাতে মঞ্চে থাকবেন জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর, ডলি সায়ন্তনী, প্রতীক হাসান, সুমি সহ আরো অনেক জনপ্রিয় শিল্পী ও তারকা। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। ইয়েমেনে ফের সংঘাতের উত্তাপ। বাব আল মানদেবে ক্ষেপণাস্ত্রের আঘাত। জিজানে আরামকোতেও হামলার দাবি হুথির। বড় যুদ্ধের শঙ্কা জাতিসংঘের। আঞ্চলিক নিরাপত্তা তৎপর সৌদি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।